আমি কোথাও বিচারও পাই নাই। আমি একটা পাও হারাইছি আর একটা পাও আমার নাই পড়াই আর কি, এটাও নাই, অসুস্থ, আমার হাতটাও হারাইছি। এখন এটার জন্য আমার সরকারের কাছে এবং প্রশাসনের কাছে সুস্থ একটা বিচার চাই। আমি কিছুই চাই না আপনার কাছে। ছেলেটার এইভাবে মারছে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক রূপালী বাংলাদেশের আয়োজন সিএসআই 10 মিনিটস উইথ মাসুদ ইসলামে। আমরা গত 30 জুন গাজীপুরের অপ্রচারিত একটি সংবাদ প্রকাশ করেছিলাম, যেখানে একজন নেতাকে হামলা করে হাত পা ভেঙে দেয় স্থানীয় কিছু তরুণ কিশোরের দল। এরপর সেই মানুষটি তার পা কেটে ফেলতে বাধ্য হয়। থানায় তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো মামলা। অবশেষে পরিবার আদালতে গিয়ে যাওয়া এই ঘটনার অভিযোগ দায়ের করেন, মামলা দায়ের করেন। তারপরও পুলিশ ছিল নীরব। অভিযোগ ছিল এই পর্যন্তই। কিন্তু যখনই আমরা এই অভিযুক্তের কাছে তার অভিযোগের বিষয়ে তথ্য নিতে যাই, এর পরপরই ঘটে আরও একটি ঘটনা। আর এ কারণেই আজ রূপালী বাংলাদেশের অনুসন্ধানী সেল আরবিআইসির আয়োজন সেই ঘটনা ঘটে যাওয়ার পর, সেই সংবাদ প্রচারের পর কি ঘটেছিল সেটি প্রচারের উদ্যোগ। সেদিনের সেই অনুষ্ঠানের পর মমিনকে যে আমাদের প্রশ্ন ছিল সেটি কি ছিল? সেটি ছিল এই ঘটনায় যে মমিনের সম্পৃক্ততার কথা বলা হচ্ছে তার কোনো সত্যতা আছে কি না। মমিন সে জবাব দেননি, বরং উল্টো তিনি জানান, বোঝাতে চান তার মাথার উপর হাত আছে বিশিষ্ট কারণ। কি বলেছিল চলুন সেই ফোনালাপে জানার চেষ্টা করা যাক তার ক্ষমতার উৎস কি সেটি। মোহন ভাই, হ্যাঁ আমি একটু ভাই ওই যে আমাদের এখানে এমপি সাহেব আসছে তো এই করতে হবে, একটু পরে ফোন দিতে আসছে। তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে? মুমিন খুব ব্যস্ত মানুষ এবং তিনি ক্ষমতার সর্বোচ্চ মানুষটি যিনি আছেন অর্থাৎ সরকারের, সেই মানুষটির সাথে তার সম্পর্ক। এরপরে যেটি ঘটেছে সেটি খুবই ভয়াবহ। যারা যারা আমাদের কাছে মমিনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে মানুষটি তার পা হারিয়েছেন, হামলা চলেছে তার ভাইয়ের উপরও, হামলা চলেছে এলাকায় যারা তার এই নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, অর্থাৎ তার মাদক সাম্রাজ্যে যারা নিয়ন্ত্রণ করছে তাদের বিরুদ্ধে যারা অভিযান চালিয়েছিলেন তাদের উপর। আহত হয়েছেন নারী পুরুষ সহ একাধিক মানুষ। তারপরেও প্রশাসন ছিল নীরব। দেখেন আমার বাড়িতে মুমিন গ্রুপ লোক পাঠাইয়া ভাঙচুর করছে, হামলা করছে, আমার বড় ভাইয়ের মাথা ফাটাইছে, অনেকেরই কুপাইছে। আমার বাড়িতে এসে দেখেন কি অবস্থা করছে। এই দেখেন আমার ছোট ছোট বাচ্চা আছে, এই যে গ্লাস ভাঙিয়া ফেলাইছে, এই যে ইট, এই যে দেখেন ইট, এই যে দেখেন গ্লাস ভাঙাগুলা, এই যে ইটগুলা। পরবর্তীতে তারা আবার আসছে, এই যে গ্লাসগুলো ভাঙিয়া কি করছে দেখেন, এই যে টিনগুলো কোপাইছে তারা। প্রশাসন নীরব থাকলেও আমরা তো আর নীরব থাকতে পারি না। আমরা যখন অভিযোগের বিষয়টি জানি আমরা সরেজমিনে চলে যাই সেই থানা এলাকায়। কি ছিল পুলিশের ভূমিকা সেটি জানতে আমরা যখন গাছা থানায় হাজির হই তখন মনে হলো কিছুই জানেন না পুলিশের এই তথাকথিত কর্মকর্তা। তারা যোগ্যতা প্রমাণের চেষ্টা চালান, সেখানেও আবারও নাকি ব্যর্থতা। আসামি গ্রেপ্তারের পর রীতিমতো তাকে ছিনিয়ে নেয়। চলুন সেই ফোনালাপে জানার চেষ্টা করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি কে বলছেন? জি আমি দৈনিক রূপালী বাংলাদেশ ক্রাইম ইনভেস্টিগেশন সেল থেকে বলছি। হ্যাঁ বলেন ভাই। ওই যে শাহিদা বেগম, হ্যাঁ উনি তো একটা মামলা করেছিলেন ওই যে কাইকোবাদ, আপনি মনে হয় অ্যারেস্ট করেছিলেন না? হ্যাঁ কয়জন অ্যারেস্ট হয়েছে এখানে? এক নম্বর আসামি আমি পাইছি, এক নম্বর আসামি অ্যারেস্ট করে নিয়ে চালান দিছি। এখানে কি মবটা একটু বেশি সৃষ্টি করছিল না, তাই তো? না পোলাবান কিছু ধরা হয়েছিল, আসামি তারা আসামি যাতে না আনতে পারে এই জন্যই বসছিল, পরে আসামি নিয়েছিল একটি। আসামি ছিনতাই হয়েছিল, বিষয়টা কি শুনছেন কিনা? আপনি বলে দেওয়ার পরে আসামিকে তারা যে ছিনতাই করছিল সেটা ছেড়ে দিয়েছে? না না এরকম কোনো ঘটনা না, একটা আসামিকে অ্যারেস্ট করছে। আচ্ছা, অ্যারেস্টে ওই যে আসামিকে অ্যারেস্ট করছে ওই তার কিছু বন্ধু বান্ধব ওখানে ছিল,
প্রশাসনের সাথে তাদের বাকবিতণ্ড হয়েছে। আমাকে প্রশাসনের পক্ষ থেকে ফোন দিয়েছে, ওইখানে যে স্থানীয় নেতৃবৃন্দ যারা ছিল, তৎক্ষণাৎ আমি ওইখানে যাওয়ার চেষ্টা করছি যে কারাগার ওইখানে আছে। আমি বলে দিয়েছি যে প্রশাসনকে সহযোগিতা করার জন্য। এই যে মমিন বাহিনী, সে মমিন বাহিনীর কিশোর বা গ্যাং, যুবক গ্যাংয়েরা আশেপাশে কারা ছিলেন জানা যাক স্থানীয় মানুষের কথা। মাদক যে বাইরে গেছে এলাকায়, আমরা যে কমিটি করছি, এই কমিটি করার কারণে এই শত্রুতা। আর তাদের সাথে অন্য কোনো শত্রুতা নাই, আমার কোনো রাজনৈতিক ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রণ SM মমিনুল হক বলেন, মমিন। যে আমরা বাড়িওয়ালা ঐক্য পরিষদ নামে একটা সংগঠন তৈরি করছিলাম, যার সভাপতি আমি। আমরা পুরা রোড জুড়ে মানুষ নিয়ে শুক্রবার দিন এই মাদক বিরোধী একটা সংবাদ করছি। এর পর থেকেই তারা আমাদের পিছনে লেগে গেছে যে তোরা বাড়িওয়ালা বার কাটতাছি। মাদক কারবারিদের পাশে যখন বিএনপির নেতাকর্মীরা, পুলিশ যখন নীরব, থানা নিচ্ছে না মামলা, সেখানে স্থানীয় জনসাধারণ যখন সোচ্চার, কারণ খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে তার 0 টলারেন্সের কথা। জুয়া এবং মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। সুতরাং জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। এখানে কি করে সাহস পায় সামান্য থানা পর্যায়ের একজন বিএনপির সভাপতি পদপ্রার্থী মোমেন এবং তার সাঙ্গপাঙ্গরা মাদককে আশ্রয় দেয়? প্রশ্নটি সবার জন্য, সবার কাছে। উত্তর দিচ্ছেন স্থানীয় গাছা থানার নিপীড়িত জনগণ, যাদের উপর মাদক কারবারিরা চালিয়েছে। এ মমিন সেই ঠাকুরগাঁও থেকে আমাদের এলাকায় এসে যে আধিপত্য বিস্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, তার গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী দিয়ে, তার বিচার আমি দলীয় নেতাকর্মীদের কাছে চাইছি, আমার MP মহোদয়ের কাছে আমি আমার ন্যায্য বিচার চাইছি। এদিকে মমিন কিন্তু বলছে ভিন্ন কথা। তার দাবি তিনি সম্পূর্ণ নিরপরাধ। এমনকি তদন্ত কমিটির তদন্তে বেরিয়ে এসেছে তার এই কথার সত্যতা। দাবির অনুকূলে মেলেনি কোনো প্রমাণপত্র। তুমি পার্টিকে বলার পরে পার্টির পক্ষ থেকে বলছে তুমি আর কোনো সাংবাদিকের রেসপন্সই করো না, যেমন তাই করো। পশ্চিমের মা নিজে রুমের ভিতরে বাংলা মত তৈরি করে, আপনি দিনে পাইবেন না, রাতের বেলা ঘুরলেই দোকানদার এগুলো জিগে লইব, দেখবেন এর মাও পুলিশের সোর্সের মতো ঘুরতে আছে। ওরা চিন্তা করছিল এটা আরো ব্যাপক আকারে বাড়বে। জীবন কারণ আমার জন্য হয়তো পারে নাই। একটা পরিবারে এতগুলা মানুষের এত 6টা 7টা 8টা 10টা করে মাদক মামলা তো একদিন হয় নাই রে ভাই। তবে ওয়াসিমের বিরুদ্ধে থাকা একাধিক মামলার কপি পাঠিয়েছেন রূপালী বাংলাদেশের অনুসন্ধানী সেল RBIC-তে। এ বিষয়েও অনুসন্ধান করার প্রত্যয় নিয়েছে রূপালী বাংলাদেশের ইনভেস্টিগেশন সেল RBIC। অপরাধ করবেন, তার উপরে বড় গলায় কথা বলবেন, আইনকে ঠেকিয়ে দিবেন মব করে। বাংলাদেশ এতটাই কি পরাধীন হয়ে গেছে এসব মাদক কারবারি আর অপরাধীদের হাতে? আমরা সেটি হতে দিব না। রূপালী বাংলাদেশের ইনভেস্টিগেশন সেল RBIC এভাবে আড়ালের ঢাকা পড়া যেসব তথ্য আছে, সংবাদ আছে, সেগুলোকে নিয়ে আসবে আপনাদের সামনে। সেখানে যদি বাধার সম্মুখীন হয়, আবারও তার বিরুদ্ধেই আমরা দাঁড়াবো সোচ্চার হয়ে আপনাদের পাশে নিয়ে। রূপালী বাংলাদেশের পরবর্তী আয়োজন দেখতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আগামীতে আমরা এই ধরনের আড়ালে ঢাকা পড়া কিংবা ধামাচাপা পড়া সংবাদগুলো তুলে আনবো আপনাদের জন্য। রূপালী বাংলাদেশের আয়োজন 10 মিনিটস উইথ মাজহারুল ইসলামে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।